তারেক রহমান সত্যিই কি এ খোঁজ চান যে কারা তার পিতাকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিল, কিংবা সেনাবাহিনীর ভেতরে কোনো একটি পক্ষ এমনভাবে তারকে ফিরিয়ে আনার সময় সক্রিয় ভূমিকা পালন করেছে বা এখন তার ক্ষমতা টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে, যাদের ইঙ্গিতে বা প্রভাবে তিনি সে সময়কার ষড়যন্ত্রের বিষয়টি আবারও সামনে নিয়ে আসতে উৎসাহী হয়েছেন। বাংলাদেশে একটা চমক জাগানো গ্রেফতারের ঘটনা ঘটেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেন নামের একজনকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে পুলিশ, এবং ওই ঘটনার প্রায় ৪৫ বছর ধরেই নাকি এই মুজাফফর হোসেন আটক ছিলেন। এখন আমার দেশ পত্রিকা লিখছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফর আটক, এমন শিরোনাম করছে। এবং প্রথম আলো পত্রিকা লিখছে যে বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে এই সাবেক সামরিক কর্মকর্তা মুজাফফর হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি মানে গোয়েন্দা বিভাগ প্রথম আলোকে জানিয়েছে। ভেবে দেখেন, ৪৫ বছর ধরে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী পলাতক, আর সেই সাবেক সেনা কর্মকর্তাকে কিনা পাওয়া গেল সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকা ডিওএইচএস এর ভিতরে। আর মানে সাধারণভাবে কখনো জিয়া পরিবারের মুখে, বেগম খালেদা জিয়ার মুখে, বিএনপির মুখে কখনো আমরা জিয়ার হত্যাকারীদের বিচার করে ছাড়বো, জিয়ার হত্যাকারীদের মধ্যে যারা পলাতক আছেন তাদের নাম ধরে এদেরকে ধরা হবে, এমন কোনো প্রতিশ্রুতি, আশাবাদ কিংবা প্রত্যয়ের কথা শুনি নাই। অথচ এমন একজন ব্যক্তি যে সেনা আবাসিক এলাকার ভেতরে লুকিয়ে আছেন, ৪৫ বছর ধরেই কি তিনি ওই এলাকাতেই লুকিয়েছিলেন, কিংবা হঠাৎ করে কোথা থেকে এসে তিনি ওই সেনা আবাসিক এলাকায় ঢুকে পড়লেন আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সে খবর পৌঁছে গেল, এমন অনেক বিস্ময় এবং প্রশ্নের জন্ম দিতেই হবে বা দিয়েছে এই গ্রেফতারটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র আরও জানিয়েছে যে বুধবার রাতে গ্রেফতার করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মুজাফফরকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। খালেদা জিয়া তার শাসনামলে কিংবা বিএনপি এই দীর্ঘ সময়ে কেন কখনো জিয়া হত্যার রহস্যের উদ্ঘাটন করতে চান না, এমনকি এবছরেও ৩১শে মে জিয়া হত্যার বার্ষিকীর দিনে এ বিষয়ে প্রথম আলো, আমার দেশ সহ নানা পত্রিকায় নানা জনের আলাপ দেখেছি যে কেন এখনো জিয়া হত্যা রহস্যর কোনো কুলকিনারা করা হলো না। বিএনপি, খালেদা জিয়া কিংবা এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান পুত্র, এরা এ বিষয়ে উদ্যোগী হবেন কিনা, হলেন না কেন আগে? এই বিষয়টা নিয়ে এত প্রশ্ন উঠত এই কারণে যে জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর ভেতরে পাল্টা কু ঘটেছে প্রায় ২০টির মতো, এবং কয়েক হাজার সেনা কর্মকর্তাকে কিন্তু জিয়াউর রহমান তার আমলে কোর্ট মার্শাল বা সামারি ট্রায়ালের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ফায়ারিং স্কোয়াডে গুলি করে এদেরকে হত্যা করা হয়েছিল। এমন বিভিন্ন অভিযোগের মধ্যে সেনাবাহিনীর ভেতরে যখন একটা টালমাটাল অবস্থা, অ্যান্থনি মাস্কারানহাস তার লিগাসি অফ ব্লাড বইয়ে কিংবা তার আরও অনেক লেখায় যেটা বলেছেন যে পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তাদের উত্থানের যখন সুযোগ করে দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিব হত্যাকাণ্ডের পরপরই ক্ষমতায় বসে তারপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিচার কাজগুলোতে মূলত মুক্তিযুদ্ধে যোগদানকারী, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা কর্মকর্তাদেরকেই বারবার বিচারের মুখোমুখি করা হচ্ছিল। এবং একরকমের প্রেসিডেন্ট জিয়ার আশকারাতেই কিন্তু এরশাদ সামরিক বাহিনীর প্রধান হয়ে বসেন, শুধু তাই নয়, তিনি তার ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করতে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করিয়েছেন, এবং প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী হিসেবে আরেক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরকে চিহ্নিত করে তাকে হত্যা করিয়ে আরও ১৩ জনকে কোর্ট মার্শালের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার করে নিজের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছেন। সেনাবাহিনীর ভেতরে একটা বিরাট অংশের যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তারা বরাবর ওই সময়কার ঘটনা প্রবাহকে সেভাবে বর্ণনা করে এসেছেন, এবং পাকিস্তানপন্থীদের
উত্থান ঘটেছে এরপর থেকে নিরঙ্কুশভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, সেটা লরেন্স লিফশুটজ লিখেছেন, অ্যান্থনি মাসকারানহাস লিখেছেন। সেনাবাহিনীর ভেতরের অনেক গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধপন্থী অফিসাররাও বারবার জিয়ার শাসনামল, জিয়ার হত্যাকাণ্ড, তার পরবর্তী কোর্ট মার্শাল কিভাবে হলো, এসব ঘটনাকে চিহ্নিত করে এই কথাগুলো উল্লেখ করেছেন। জিয়ার হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড ছিল এবং সেই হত্যাকাণ্ডে 28টি গুলি তাকে ভেদ করে যায় সাবমেশিন গান দিয়ে, এবং এমনভাবে তাকে ঝাঁঝরা করে ফেলা হয় যে তখন এই কথা লিপিবদ্ধ হয় প্রত্যক্ষদর্শীদের বয়ানে যে তার মুখের এক পাশ আর চেনা যাচ্ছিল না, এমনকি একটা চোখ পর্যন্ত বেরিয়ে এসেছিল। এমনকি চট্টগ্রামের সে সময়কার জেলা প্রশাসক গত বছর আমার দেশকে দেওয়া একটা বিস্তারিত সাক্ষাৎকারেও এ কথা উল্লেখ করেছিলেন। এবং এর পরপরই জিয়ার মৃতদেহটা ধামাচাপা দিতে তার কবর রাঙ্গুনিয়ার একটা পাহাড়ে দিয়ে দেওয়া হয়। এরপর ব্রিগেডিয়ার হান্নান শাহ, শওকত আলীরা বলেন বটে যে জিয়াউর রহমানের মৃতদেহ তারা উদ্ধার করে এনেছিলেন, কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান সহ পরিবারের কাউকে আর কখনোই জিয়াউর রহমানের মৃতদেহ দেখবার সুযোগ দেওয়া হয় নাই। এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরেও যে জিয়া হত্যার বিচারে খালেদা জিয়া দুদফায় ক্ষমতায় থাকবার পরেও কখনো উদ্যোগী হন নাই, এই বদনামটা, এই সমালোচনাটা নানাভাবে, কেউ তির্যকভাবে, কেউ কৌতূহলের বশে বারবার জিয়া পরিবারের দিকে করতেন। এখন তারেক রহমানের আমলে এসে হঠাৎ করে 45 বছর ধরে পলাতক থাকা এই সেনা কর্মকর্তাকে কোথা থেকে বের করে আনা হলো এবং এ সূত্রে কোথা থেকে কি ঘটতে পারে আরো, সেসব প্রশ্ন নিশ্চিতভাবেই মাথায় আসছে। দেখেন, এই মেজর মোজাফফর কে? এই মেজর মোজাফফর কি ভূমিকা পালন করেছিলেন? তাকে কি জিয়ার হত্যাকারী বলা যেতে পারে? মনে রাখতে হবে, সেনাবাহিনীর ভেতরে, মানে যে কোর্ট মার্শালের বিচার কার্যকর করার জন্য এই পলাতক থাকা মেজর মুজাফফরকে এখন সেনাবাহিনীতে তুলে দেওয়া হলো, এই কোর্ট মার্শালটা কিন্তু হয়েছিল চট্টগ্রাম বিদ্রোহের বিষয়ে, জিয়া হত্যার বিষয়ে না। সেনাবাহিনীর ভেতরে না সেনাবাহিনীর বাইরে বেসামরিক আদালতে কোথাও কোনো বিচার অনুষ্ঠিত হয় নাই, এবং সে সময় 13 জনকে জিয়া হত্যায় জড়িত না থাকলেও শুধুমাত্র মুক্তিযোদ্ধা বলে 13 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল বলে নানা সময়ে এই সামরিক কর্মকর্তারা লিখেছেন। এবং ওই যে 13 জন মুক্তিযোদ্ধা অফিসারের ফাঁসি কার্যকর করিয়েছিল তখনকার সেনাপ্রধান এরশাদ অত্যন্ত দ্রুত বিচারের মাধ্যমে সে বিষয়ে সেই সময়কার সেনা কর্মকর্তাদের পরিবার কিন্তু সারা দশকের পর দশক ধরে তাদের প্রতিবাদ জারি রেখেছিল, কারণ ওই কোর্ট মার্শালে ফাঁসি হওয়া অনেকেই তখন এমনকি চট্টগ্রামে পর্যন্ত ছিলেন না। কিন্তু এই যে মেজর মুজাফফর, তিনি হত্যাকারী কিনা, যেহেতু জিয়া হত্যার কোনো বিচার হয় নাই, সেটা বলা না গেলেও তিনি যে ওই কুতে, ওই সার্কিট হাউসে সেদিন রাতের ওই নৃশংস ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেটা আবার জানা যায়। উইকিপিডিয়ায় অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বিষয়ে যে এন্ট্রিটা আছে সেখানে পলাতক হিসেবে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের একজন এই মেজর মুজাফফর হোসেন এবং আরেকজন মেজর এস.এম. খালেদ, যিনি নাকি 1993 সালে মারা গেছেন। এই মেজর মুজাফফর সম্পর্কে অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান এই এন্ট্রিতে আরও উল্লেখ আছে যে এই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কর্নেল মতিউর রহমানের নেতৃত্বে যখন তারা 30শে মে গভীর রাতে সার্কিট হাউসে জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালান, প্রথমে একটা রকেট লঞ্চার ছুড়ে মারেন, তারপরে তাদের 3টি গ্রুপে ভাগ হয়ে তারা ওই আক্রমণ চালাবেন সেটা আগের রাতে বসে ঠিক করেন। এবং এই মেজর মুজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মুসলেউদ্দিন, এদের ওপর দায়িত্ব ছিল ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজে বের করা। এবং উইকিপিডিয়ার এন্ট্রিতে বলা আছে যে প্রথম জিয়াউর রহমানকে খুঁজে পান ক্যাপ্টেন মুসলেউদ্দিন এবং তিনি বলেন যে তারা এখন তাকে ক্যান্টনমেন্ট নিয়ে যাবেন, কিন্তু তখন কর্নেল মতিউর রহমান আরেকটা দল নিয়ে এসে সাবমেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে ফেলেন জিয়াউর রহমানকে। অন্য সংবাদ মাধ্যমে, প্রত্যক্ষ
প্রত্যক্ষদর্শীদের বয়ানে আছে যে অন্তত 28টা গুলি জিয়াউর রহমানকে বিদ্ধ করে তখন চলে যায়। এই মেজর মুজাফফর এতদিন কোথায় পালিয়েছিলেন? বাংলাদেশেই ছিলেন, ডিওএইচএসেই ছিলেন। এ প্রশ্ন যেমন জাগে তেমনি প্রশ্ন জাগে যে এখন কি জিয়াউর রহমান পুত্র, তার মানে সত্যিকার অর্থেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোন পরিস্থিতিতে হত্যা করা হয়েছিল? সেনাবাহিনীর ভেতরে কোন পক্ষটি তাকে হত্যা করবার জন্য উদ্যোগী হয়ে উঠেছিল? মানে ষড়যন্ত্রটা কি ছিল সেটা বের করতে উদ্যোগী হবেন। কারণ জিয়ার হত্যাকারী বলে মূলত চিহ্নিত করে চট্টগ্রামের তখনকার জিওসি যেই বীর উত্তম মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যা করা হয়েছিল, তার বিষয়ে কিন্তু লরেন্স লিফশুজ বিস্তারিত লিখে গেছেন যে মেজর মঞ্জুরের হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্র বই আর কিছু নয়। কারণ পাকিস্তান থেকে আসা এরশাদ যদি মেজর মঞ্জুরকে হত্যা করতে না পারতেন তাহলে জিয়াউর রহমানের হত্যার পরেও এরশাদের পক্ষে তখন ক্ষমতা দখল করে বসা সম্ভব ছিল না। কারণ মেজর মঞ্জুর, যিনি কিনা স্লিপিং ড্রেসে আরামে ঘুমাচ্ছিলেন পরিবার পরিজনের সাথে, প্রত্যক্ষদর্শী সামরিক কর্মকর্তাদের বয়ানে যেটা লিপিবদ্ধ আছে জিয়ার হত্যার সময়, সেই ব্যক্তি কিন্তু জিয়া হত্যার পরপরই রেডিওতে এসে এরশাদের কর্তৃত্ব অস্বীকার করে মীর শওকত আলীকে সামরিক বাহিনীর প্রধান ঘোষণা করেছিলেন। কাজেই ক্ষমতা দখলে রাখতে প্রেসিডেন্ট জিয়াকে সামরিক শাসক থাকা অবস্থায়, প্রধান সামরিক প্রশাসক থাকা অবস্থায় কিংবা প্রেসিডেন্ট হিসেবেও যেমনভাবে সেনাবাহিনীর ভেতরে ক্রমাগতভাবে কু পাল্টা কু চালিয়ে যেতে হয়েছে, একের পর এক সামারি ট্রায়াল ঘটিয়ে বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে হাজার হাজার কর্মকর্তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হয়েছে, মানে এক রকমের হত্যা করতে হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতায় জিয়ার হত্যা এবং জিয়ার হত্যার পর এরশাদের ক্ষমতারোহণের ঘটনা ঘটেছে বলে দেশি বিদেশি ইতিহাসবিদ, সাংবাদিক এবং নানা প্রত্যক্ষদর্শীর বা পর্যবেক্ষণের বয়ানে লিপিবদ্ধ আছে। এমন একটা পরিস্থিতিতে তারেক রহমান সত্যিই কি এ খোঁজ চান যে কারা তার পিতাকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিল, কিংবা সেনাবাহিনীর ভেতরে কোনো একটি পক্ষ এমনভাবে তারকে ফিরিয়ে আনার সময় সক্রিয় ভূমিকা পালন করেছে বা এখন তার ক্ষমতা টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে, যাদের ইঙ্গিতে বা প্রভাবে তিনি সে সময়কার ষড়যন্ত্রের বিষয়টি আবারও সামনে নিয়ে আসতে উৎসাহী হয়েছেন। লরেন্স লিফশুজ লিখেছেন যে এই যে প্রেসিডেন্ট জিয়ার আশকারা পেয়ে, সেনাপ্রধান জিয়ার আশকারা পেয়ে বাংলাদেশ, যে দেশটা পাকিস্তান সেনাবাহিনীকে মুক্তি সংগ্রামের মাধ্যমে পরাজিত করে স্বাধীন হয়েছে, সেটা কি করে এক দশকের কম সময়ের মধ্যে পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তা এরশাদের হাতে চলে গেল, সেটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক বটে। এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে সবচেয়ে পুরনো যে ক্ষত, সবচেয়ে পুরনো যে বিভক্তির রেখা, মুক্তিযুদ্ধপন্থী সামরিক কর্মকর্তারা এবং পাকিস্তান প্রত্যাগত বা পাকিস্তান ঘেঁষা সামরিক কর্মকর্তাদের যে ধারা, সে দুটো ধারার মধ্যে কোন ধারাটিকে উস্কে দিতে চাইছেন সেটা দেখবার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।